নর্থ বেঙ্গল ফেমাস ফুড সিরিজের তৃতীয় এই এপিসোডে আজ আমি আপনাদের নিয়ে যাব ঝাজাঙ্গি এবং আলিপুরদুয়ার। এই দুটি অঞ্চলের দুটি অত্যন্ত পপুলার ইটালিকে আজ আমি ফিচার করেছি। সাথে বৃষ্টিস্নাত উত্তরবঙ্গের স্নিগ্ধ সৌন্দর্য তো আছেই। ঝাজাঙ্গি ধাবা, যেটি প্রায় লেজেন্ডারি আখ্যা পেয়েছে, অলমোস্ট 50 বছরের পুরনো, এবং পাগলা বাবা হোটেল আলিপুরদুয়ার, যার বয়স প্রায় 30 এবং যাদের বাঙালি খাবার কাঁসার থালাবাটিতে পরিবেশন হয়, দেখতে জব্বর লাগে। আসুন তাহলে জিপসি বংয়ের সাথে নতুন এই স্বাদের সফর শুরু করে দেওয়া যাক। শিলিগুড়ি শহর ছাড়িয়ে বেরিয়ে পড়েছি, বেশ কয়েক কিলোমিটার চলে এসেছি। আজকে আমাদের গন্তব্য আলিপুরদুয়ার। দিনটা অসম্ভব মেঘলা। শিলিগুড়ি শহরে গতকাল রাত্রির থেকেই, ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আজ আগস্ট মাসের 1 তারিখ। আমরা এই মুহূর্তে আলিপুরদুয়ার চলেছি বললাম, কিন্তু আলিপুরদুয়ার যাওয়ার আগে আমরা এই ন্যাশনাল হাইওয়েতেই এক জায়গায় স্টপ ওভার নেব, ব্রেকফাস্ট সারবো। যে জায়গাটায় যাব বলে আমি ভেবে রেখেছি সেই জায়গাটা ঝাজাঙ্গি অঞ্চলে, এবং সেই খাদ্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঝাজাঙ্গি ধাবা। আমি যদি সঠিক জেনে থাকি তাহলে উত্তরবঙ্গের এই অঞ্চলে ধাবা কালচারের সাথে বা উত্তরবঙ্গের খাদ্য সংস্কৃতির সাথে ঝাজাঙ্গি ধাবা একটা খুবই ইমোশনাল কানেক্ট করে। আপনারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন জানাবেন আমি ঠিক বললাম না ভুল। আপাতত কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, আজকে আমি যে রকমের প্ল্যান নিজের মাথায় নিয়ে বেরিয়েছি যেন সেটা ঠিকঠাকভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। বর্ষাকালে নর্থ বেঙ্গলের রূপ অপরূপ হয়, এটা একদম সত্যিই কথা। এই রাস্তা, তার মধ্যে মেঘ, হালকা ঝিরে ঝিরে ড্রিজলিংও শুরু হয়েছে, এগুলো দেখে বুঝতেই পারছেন। কিন্তু আমরা যারা শ্যুট করতে বেরোই তারা জানি যে ব্যাপারটা কতটা চাপের হয়ে যায়। ঝাজাঙ্গি পৌঁছিয়ে দেখা হচ্ছে। ঝাজাঙ্গির তরকা নাকি খুব ফেমাস, এমনটা আমি জেনেছি। আপনারা যদি এই ব্যাপারে কিছু জানেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যতই এগোচ্ছিলাম বর্ষার দাপট ততই বাড়ছিল, আর বর্ষণসিক্ত উত্তরবঙ্গের প্রকৃতি দেখতেও বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ পরে পৌঁছিয়ে গেলাম তিস্তা ব্রিজের ওপরে, আর এখানে কিছুটা সময় কাটিয়েছিলাম। যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন এখানে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাও তিস্তার সাথে কিছুটা সময় কাটাতেই হয়। তারপর তিস্তাকে গুড বাই বলে আরও এগিয়ে চললাম, এবং এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে আরও একবার মুগ্ধ করলো। তারপর পেটে চনমনে খিদে নিয়ে পৌঁছে গেলাম ঝাজাঙ্গি ধাবা। ঝাজাঙ্গি ধাবার ভেতরের এই যে এলাকাটা, এইখানে না স্নান করার ব্যবস্থা আছে। দেখছি এখানে একটা চৌবাচ্চা আছে, আর তার পাশেই একটা কাঠের উনুনে বড় বড় কাঠ রাখা আছে, শাল কাঠ মেবি, এগুলো কাঠের গুঁড়ি যেগুলো। ওদিকে বড় কিচেন আছে, এখানে রান্না হচ্ছে। আর এদিকেও আর একটা কিচেন আছে, ওর ভেতরটায় যাবো। আগে এই দিকটায় এলাম, ওইদিকে লোকজন খাওয়া দাওয়াও করছে, তো এখানে ভিডিও শ্যুটের পারমিশন পেতে অসুবিধে হয়নি। নাইস, বেশ একটা কি বলবো, মানে একটা সরাইখানা টাইপের ফিল আছে। আর বৃষ্টি হচ্ছে জোরসে। যাই হোক, খিদে পেয়েছে, ভেতরে যাব, দেখি কি পাওয়া যায়। তরকা ফেমাস এখানকার শুনেছি, তারপর খাওয়া দাওয়া করবো। চলুন যাওয়া যাক। সয়াবিনের তরকারি নাকি? বাহ, চানা মশলা, কালো চানা মানে ছোলা আর কি। নাইস, এটা কাবলি চানা, যে যেমনটা চাইবে। এটা পেঁয়াজ রসুন ছাড়া, শ্রাবণের জন্য, তাই তো? বাহ। ঝাজাঙ্গি ধাবার ফেমাস এই তরকার কনসিস্টেন্সিটা একবার চেক করুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কীরকম ক্রিমি। কয়লার আঁচে রুটি সেঁকাতে কোনো বিরাম নেই। আর এই জায়গাটাকে ঝাজাঙ্গি ধাবার রিসেপশন এরিয়া বলতে পারি। এখানে প্যাকেটজাত বেশ কিছু খাদ্যদ্রব্য নজরে এলো, আর নজরে এলো এই আমলকির মোরব্বা। কৌটোর মধ্যে রাখা ছিল নানাবিধ আচার। এখানকার পেঁড়া এবং এখানকার দরবেশ সন্দেশও যে ফেমাস, এমনটা একজন ধাবা কর্মী আমাকে বলেছিলেন। আর একটা জিনিস দেখলাম, বিভিন্ন ওজনের চা পাতাও বাক্সবন্দি করে রাখা আছে। এই ধাবাটা কি মানে 24 ঘন্টা খোলা? আচ্ছা, কারির মধ্যে পকোড়া আছে? হ্যাঁ, দেখলাম, মনে হলো। হ্যাঁ, ওই তো পেঁয়াজের পকোড়া নাকি? বাহ। আর এটাতে দই আর বেসন, অমলেটেরও ব্যবস্থা আছে। বাহ, নাইস। একটা লাইভ কিচেন, একটা প্রসিদ্ধ ধাবা যাদের দৈনন্দিন ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। রান্নাবান্না চলছিল, কখনো সেটা কয়লার আঁচে, কখনো বা কাঠের জালে। আর এই সমস্ত লাইভ কিচেন দেখতে আমার ভালো লাগে। এই জায়গাটা দেখুন, ওই যে বলেছিলাম সরাইখানা, এখানে কেউ শুয়েও থাকতে পারে। বৃষ্টির তোড় ক্রমাগত বাড়ছিল। নানা রকমের অর্ডার এখানে প্রস্তুত হয়ে কাস্টমারদের দেওয়া হচ্ছিল। এগুলো দেখতে বেশ লাগছিল। আমার অর্ডারও প্রস্তুত হয়ে গিয়েছে, তরকা, তার সাথে রুটি। এখন আমি যেখানে বসে আছি সেটা একটা চারপাই, খাটিয়া নয় কিন্তু,
এটাকে একটা তক্তপোষ বলা যেতে পারে। আরামসে এখানে কেউ শুয়ে রাত কাটিয়েও দেওয়া যেতে পারে। আর এখানকার বিখ্যাত তরকা নিয়েছি, ডিম তরকা 1 পোর্শন, তার সাথে নিয়েছি রুটি। সার্ভিস খুবই ফাস্ট, বললাম উইদিন 2-3 মিনিটস দিয়ে চলে গেল। লাইভলি জায়গা, সব সময় ফ্রেশ রান্না হতেই থাকছে। এবারে তরকাটা ট্রাই করব। পোর্শন কোয়ান্টিটি যদি আমি দেখি তাহলে একদম একজনের ভালো খিদে মিটে যাবে। কনসিস্টেন্সি একদম সুন্দর, একটা থিক কনসিস্টেন্সি আছে। আমার জিভে জল আসছে, রুটি দিয়ে তরকা দিয়ে খেতে হবে। তরকা কিন্তু একদম ক্রিমি কনসিস্টেন্সির, আমি দেখিয়েছি আপনাদেরকে। মোটা মোটা রুটি আছে কিন্তু বেশ গোল গোল মোটা মোটা, সোনার কেল্লার মুকুলের মতো বলছি। তো এই রুটি তার সাথে তরকা নিয়ে বাইটটা দেওয়া যাক। তরকা যথেষ্ট ক্রিমি, একটা স্মোকি ব্যাপার আছে রুটিটার মধ্যে। কয়লার উনুনে জিনিসটাকে সেঁকা হয়েছে তো, এবং তরকার মধ্যেও একটা হালকা স্মোকি ব্যাপার আছে। তরকাটার মধ্যে অতিরিক্ত স্পাইসনেস থেকে শুরু করে কিছু নেই, কিন্তু একটা ভালো স্বাদ আছে। আমি ঝাজাঙ্গি ধাবায় প্রথমবার এলাম, প্রথমবার খাচ্ছি এনাদের তরকা, আমার বেশ লেগেছে। মানে এটা অতিরিক্ত স্পাইসি, কাসুরি মেথির অত্যন্ত গন্ধ, এই সমস্ত কিচ্ছু নেই। যে তরকা সকালেও খাওয়া যাবে, দুপুরেও খাওয়া যাবে, রাতেও খাওয়া যাবে। এবারে যারা লিখবেন কমেন্টে ঝাজাঙ্গি আগে অনেক ভালো ছিল, এখন অত ভালো নেই, আগে কেমন ছিল আমি জানি না, আজকে ঠিক যেমনটা তেমনটা বললাম। ওই হালকা স্মোকি ব্যাপারটা যেটা আমার দারুণ লেগেছে। তরকাটা নন স্পাইসি, তরকাটা বেশ মনের তৃপ্তি দেওয়ার মতো বলে আমার মনে হয়েছে। ছোলার তরকারি নিয়েছি আমি, তার সাথে আরও একটা রুটি। দেওঘর গিয়েছিলাম আমি কয়েকদিন আগে, তো দেওঘরের এপিসোড আপনারা দেখেছেন। দেওঘরে এই ছোলার তরকারিটাকে ওখানে ঘুগনি বলা হয়। এটা হালকা টক টক, মনে হয় আমচুর গেছে এটায়, আমার যতদূর ধারণা আমচুরের টক মনে হচ্ছে। টক টক ব্যাপারটা এইটা খাবার এক্সপিরিয়েন্সটাকে ভালো করেছে। এটার মধ্যে চীনা বাদামও আছে, আর কাবুলি চানা এবং কালো ছোলা আছে, কালো ছোলার পরিমাণটাই বেশি। এই ঝাজাঙ্গি দেওয়ার তরকা এবং এই যে ছোলার এই যে তরকারিটা, এই দুটোই আমি এনজয় করেছি। তরকাটা খেয়ে কারো কোনো অতিরিক্ত হেভিনেস লাগবে না বলেই আমার মনে হয়। খুব হালকা ইয়েট টেস্টি, একটা খুব ভালো স্বাদ আছে। ছোলার এই যে তরকারিটা, এটার মধ্যে একটা হালকা টকটক ব্যাপার আছে, এবং 2-3টে বার খেয়ে নেবার পরে হালকা একটা ঝাল 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 ব্যাপার আছে, যেটা গলায় লাগছে। আমি রিয়েলি এনজয় করলাম। ঝাজাঙ্গি ধাবায় আপনারা খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন, উত্তরবঙ্গ থেকে যদি কেউ দেখেন তাহলে জানাবেন। আমার আজকের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। ধাবার বয়স কতদিন হলো তাও দাদা? 50 বছর হলো। 27-28 বছর আপনি কাজ করছেন? বাবা, এই দাদা দারুণ সার্ভিস দিয়েছেন আমাদেরকে। আপনার নামটা বলুন। হ্যাঁ, ব্যাস রাজকুমার দাকে খুঁজবেন ঝাজাঙ্গি ধাবা এসে যদি আসেন কেউ। আর এরকম একটা লাইভলি জায়গায় এসে যদি চা না খাই তাহলে চলে বলুন? ভগবান পাপ দিয়ে দেবে। ভালো চা, চায় পিवानू, তরকা রুটি খাওয়ানু, ঝাজাঙ্গি আওয়ানু, উসকে বাদ আলিপুরদুয়ার যাওয়ানু, মজ্জানি লাইফ। ভালো লাগলো এখানে এসে। এরপরে জার্নি কন্টিনিউ করব আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আলিপুরদুয়ারে পাগলা বাবা হোটেলে যাব এমনটা আমি জেনেছি। পাগলা বাবা খুবই পপুলার একটা ইটারি, উত্তরবঙ্গের খাদ্য সংস্কৃতির সাথে জড়িত। আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের মানুষের ইমোশন আছে পাগলা বাবার সাথে। তো অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 2 ঘন্টা 10 মিনিট লাগবে আমাদের এখান থেকে পৌঁছোতে। বৃষ্টি এখনও কন্টিনিউ হচ্ছে। বর্ষণসিক্ত উত্তরবঙ্গের স্নিগ্ধ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম। ধূপগুড়ি থেকে ডান দিকে গিয়ে ফালাকাটা হয়ে কিছুটা রাস্তা খারাপ, কারণ ওখানে রাস্তার কাজ হচ্ছে। বাকি রাস্তা যথেষ্টই ভালো। আমি কখনো গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, আবার কখনো বা এগিয়ে চলেছিলাম। বেশ কিছুটা যাওয়ার পরে পৌঁছিয়েছিলাম তোরসা নদীর ওপরে এই ব্রিজে। এই ব্রিজের নাম আমি জানি না, এর পাশে আর একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে তাও দেখেছিলাম। বৃষ্টি হচ্ছিল অঝোরে। তোরসা নদীর ব্রিজের ওপরে এসে দাঁড়িয়েছি, পাশেই আর একটা নতুন ব্রিজও তৈরি হচ্ছে সেটা দেখতে পেলাম। এখান থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স বেশি নয়, কিন্তু আমার মনে হলো যে এই নদীর ওপরে ব্রিজের ওপরে একটু দাঁড়ানো উচিত। তো গাড়ি সাইড করে দাঁড়ালাম, আর এখান দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, বেশ হাই স্পিডেই যাচ্ছে তারা। আর আজকে এখনও মানে বৃষ্টি ধরেনি, বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, দেখতে ভালো লাগছে এই দৃশ্য। উত্তরবঙ্গ ইজ বিউটিফুল, আর বর্ষায় সম্পূর্ণ অন্যরকম সৌন্দর্য, আর শীতকালে এলে সম্পূর্ণ অন্যরকম সৌন্দর্য। দারুণ সুন্দর লাগছে।
বারবার এই যে উত্তরবঙ্গের স্নিগ্ধ প্রকৃতির কথা বলছি, আশা করি আপনারা এটাকে আদিক্ষেতা ভাবছেন না। যাই হোক, তোরসা নদীকে গুড বাই জানিয়ে আরও একবার চড়ইবেতি বলতে বলতে আলিপুরদুয়ার শহরে পৌঁছে গিয়েছিলাম এবং ডাইরেক্টলি এসে ল্যান্ড করেছিলাম পাগলা বাবা হোটেলের সামনে। এই জায়গাটার অনেক নাম আমি শুনেছি। আমি যখন পৌঁছেছিলাম তখন এনাদের দৈনন্দিন ব্যস্ততা শুরু হচ্ছে। পাগলা বাবা এই যে হোটেলটা, এটা আলিপুরদুয়ারের একটা পরিচয়। এরকমটা যদি বলি তাহলে নিশ্চয়ই সেটা ভুল হবে না। তো এনাদের এইখানে একটা সেটআপ আছে দেখলাম, যেটা সন্ধ্যেবেলায় খোলে। এইখানে তন্দুর এই সমস্ত রাখা আছে, তন্দুরি চিকেন, বাটার নান এই সমস্ত হয়, যেটা সন্ধ্যের পরে পাওয়া যায়। উল্টো দিকে কিচেন আছে, কিচেনে একবার যাবো তো অবশ্যই। বাপি বাবুর সাথে কথা বলবো, এনাদের ওনার শ্রী বাপি রায়চৌধুরী। আর এই ভেতর দিয়ে ঢুকলে হচ্ছে ভেতরে বসার জায়গা, আগে ওইটা দেখে আসি, তারপর কিচেনে যাব। পাগলা বাবা হোটেলে যেখানে বসে খাওয়ার ব্যবস্থা, সেই জায়গাটা বেশ ছিমছাম। মেনুটা পজ করে দেখে নিতে পারেন। একটি বিখ্যাত দৈনিকেও এই হোটেলের ব্যাপারে বেরিয়েছিল। এই তামার হাঁড়িতে এখানে ভাত রাঁধা হয়, আর এই কাঁচের শোকেসের পেছনে অন্যান্য সমস্ত খাবার রাখা আছে। কাঁসার থালাবাটিতে পরিবেশন হয় এমনটা দেখেছিলাম, যেটা দেখতে বেশ লাগে। এনাদের একটা থালিও আছে। ভেজ থালিতে কি কি থাকে একটু বলবেন? হ্যাঁ, ডাল, ভেজ ডাল, হ্যাঁ, ভেজ সবজি একটা, আলু পনির, যে কোনো সবজি হবে। আচ্ছা, মিক্স সবজি একটা, আচ্ছা, পাশে আবার কোনো সময় মুড়ি ঘন্ট থাকে, আচ্ছা, মাছের মাথা দিয়ে, কচু শাক থাকে। তাহলে সেটা ভেজ থালি থাকলো না, বেসিক থালি হয়ে গেল। এরকমই আর কি, হ্যাঁ, সবকিছু দিয়ে মানে একটা বেসিক যে থালি তার দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা, ওর মধ্যে আচ্ছা, রুই মাছের দাম কত? 100 টাকা প্রতি পিস। এটা আড়ের কি দাম আছে? 200 টাকা প্রতি পিস। এটা হচ্ছে খাসিটা, তাই তো? হ্যাঁ, ওদিকে পাঁঠাটা রান্না হচ্ছে আমি দেখছিলাম। এক প্লেটে কয় পিস থাকে? এক প্লেটে 6 পিস, আচ্ছা, কি দাম আছে? 300 টাকা। হাফে কি দাম আছে? হাফে 150 টাকা। 3 পিস। আচ্ছা, আচ্ছা। আর তাহলে যদি থালির সাথে যায় তাহলে কত দাম হয়? থালির সঙ্গে গেলে 3 পিস হয় না, 4 পিস আচ্ছা, দিয়ে থালি দিয়ে 300 টাকা। তামার হাঁড়িতে ভাত, নাইস, সুন্দর। দেশি মুরগি, বাহ, একদম অরিজিনাল দেশি তো এগুলো। বাহ, কি দাম আছে দেশি মুরগি? 250 টাকা পিস। পিস আর কি, তাই তো? আচ্ছা, আমার সাথে পাগলা বাবার ওনার আছেন বাপিদা, শ্রী বাপি রায়চৌধুরী। থ্যাংক ইউ। আর দাদা, আপনার নামটা আমি জানি না। জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ দা। আপনি কি হেড কর্মচারী নাকি? মানে একদম পুরনো কর্মচারী? আচ্ছা, টাইমিংটা একটু বলুন। মোটামুটি 11টা থেকে চালু হয়ে যায়। 11টা থেকে চালু হয় রোজ? আচ্ছা, আমার নাম সুকমল দে। আচ্ছা, নমস্কার। ওর একটা চ্যানেল আছে, আলিপুরদুয়ারের তো মানুষ। হ্যাঁ, আমি একদম আলিপুরদুয়ার চৌপতিতেই আমি থাকি। আচ্ছা, ওর চ্যানেলের নাম হচ্ছে ডুয়ার্স ট্রাভেলার। ওই একই নামে পেজ আছে, পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল সব একই নামে ডুয়ার্স ট্রাভেলার। অ্যাকচুয়ালি সুকমলের অনেকগুলো পোস্ট আমার কাছে আসতো, তো মানে আসতো ইন দ্য সেন্স মানে ফেসবুক ফিডে আসতো আর কি। তখন থেকে আমিও দেখতাম, ও ডুয়ার্সের প্রচুর ছবি, ভিডিও এই সমস্ত আমি প্রচুর দেখেছি। তো এখানকার নম্বর যখন আমি পাচ্ছিলাম না, তখন আমি ওর সাথে যোগাযোগ করি, অ্যান্ড ইজ কাইন্ড এনাফ যে এদের নাম্বার আমাকে জোগাড় করে দিয়েছেন। মানে এদের যে নাম্বারটা অনলাইন ছিল সেটা অ্যাভেলেবেল ছিল না। যে ডুয়ার্সের যে অফবিট জায়গাগুলো আছে, যেগুলো সম্পর্কে অনেকে জানে না, অনেকে চায় যে লেজার কাটাতে এখানে আসতে, যে বেশি time টুরিস্ট কাটাতে। নেই, সেই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করি আর কি। বুঝতে পেরেছি। এখন কতটুকু সার্থক না, সেটা ভালো জানি না, কাজ বা করে। কতটুকু আমি সুকমলের যে চ্যানেল ডুয়ার্স ট্রাভেলার, সুকমলের যে পেজ ডুয়ার্স ট্রাভেলার ফেসবুকে, তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখবেন। ও আমাকে একটা রুট ম্যাপও করে দিয়েছে, যেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আমি আরেকটা এপিসোড যেখানে যেখানে শ্যুট করতে যাব সেই জায়গাগুলো। আর এখানে আরেকজনের কথাও না বললেই নয়, সে হচ্ছে তীর্থঙ্কর। অনেককাল আগে একটা ইউটিউব চ্যানেল ছিল খাওয়া দাওয়ার, তার নাম হচ্ছে খাই। তীর্থঙ্কর আর সায়ক বলে দুটি ছেলে করতো। তীর্থঙ্কর তোমাদের এখানকারই ছেলে? আলিপুরদুয়ারে। হ্যাঁ, তো আলিপুরদুয়ারে আসার আগে আমি তীর্থঙ্করের সাথে যোগাযোগ করেছিলাম। তীর্থঙ্কর এখন কলকাতায়, কিন্তু ও আমাকে বেশ কিছু ইনপুট দিয়েছিল। তো 3 cheers টু তীর্থঙ্কর অলসো। আলিপুরদুয়ারের ফেমাস এই পাগলা বাবা হোটেলে দুপুরবেলায় বাঙালি খাবারের নানা রকমের সম্ভার আছে, সেটা আপনারা বুঝতে পারছেন। এনাদের নানা রকম ননভেজ খাবার, বিশেষত মাছ এবং খাসির মাংস, পাঁঠার মাংস, দেশি মুরগি, এছাড়া পোলাও এবং অন্যান্য খাবারেরও সুনাম শুনেছিলাম। কাঁসার থালাবাটিতে পরিবেশন হয়, যেটা দেখতে বেশ লাগে। আসুন খেতে খেতে কথা বলি। তুমি আজকে আমার গেস্ট, যদিও আমি তোমার এলাকায় এসেছি। যে কাঁসার থালাবাটিতে পরিবেশন, সেটা আমার বেশ লেগেছে, সত্যি কথা বলছি। কাঁসার থালায় এনাদের 100 টাকার একটা বেসিক থালি এটা আছে। কিন্তু সব সময়ের জন্য, আর সব কাস্টমারদের জন্য এই কাঁসার থালাবাটি সব। হ্যাঁ, দেখছিলাম। হয়তো ভিড় থাকলে হয়তো এইভাবে সাজিয়ে দেওয়াটা সম্ভব হবে না, বুঝেছি। কিন্তু এটা সবার জন্য। অনেক খাবার দাবার আছে, টুকটুক করে খাবো, আর তোমাকেও শেয়ার করতে হবে। তবে থালিটা দেখতে বেশ লাগে। তুমি শুরু করো। আলু দিয়ে শাক ভাজা আছে, আলু ভাতে আছে, আলুর ভর্তা বলা হয় এখানে, ভাত ডাল তো আছে, ডালের মধ্যে নারকেল আছে, তারপরে আমাদের আলু করলা ভাজা আছে, সবজির মধ্যে এখানে একটা কুমড়ো এবং ডাঁটার তরকারি আছে, আলু পনির দিয়ে তরকারি আছে, আলুর চিপস আছে, এবং শেষ পাতে চাটনি আছে, মিষ্টি দই আছে। এর সাথে
আপনি মাছ মাংস যা ইচ্ছে অর্ডার করতেই পারেন। আচ্ছা, এখানে ভাতের উপরে ঘি দেওয়া হয়, আমি ঘি নিইনি। ভাত যেটা তৈরি হচ্ছে এবং পরিবেশন হচ্ছে দেখলাম, সেইটা তামার একটা হাঁড়িতে হচ্ছে, যেটা আমার বেশ ইউনিক লেগেছে। ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা, প্রথমে এটা দিয়েই খাবো। মালবাজারে বাপিদার হোটেলে আমাকে এরকম শাক বলেছিল কাসুন্দি দিয়ে খেতে, এখানেও কাসুন্দি দিয়েছে, তো আমি সেই ট্রিকটাই এখানেও অ্যাপ্লাই করবো। ঢেঁকি শাক কিন্তু মানে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত। বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত। তোমার পছন্দ? আচ্ছা, কাসুন্দি দিয়ে মাখিয়ে খাওয়া যায়। নাইস, বেশ রসস্থ শাক, কিন্তু কাসুন্দি দিয়ে খেতে আরো স্বাদ বেড়ে যাচ্ছে। আলু দিয়েছে, গরম ভাতে এই শাক দিয়ে ভাজা দিয়ে অনেকটা খাওয়া হয়ে যায় যদি কাসুন্দি দিয়ে হয়। এবারে আলু ভাতে ট্রাই করব। আলু ভাতের নাম এখন সব জায়গাতে আলু ভর্তাই হয়ে গেছে বা আলু চোখা হয়ে গেছে। কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে, পেঁয়াজ ভাজাও আছে, সিম্পল টেস্ট। না, আমাদের এখানে এটাকে আলুর চোখা বলে আর কি। আলু চোখা বলে। আচ্ছা, ছোলার ডাল আছে, এই ছোলার ডালের সাথে নারকেল দেওয়া আছে, নাইস। এই ডালটা দেখে মনে হচ্ছে এটা লুচি দিয়েও খেতে ভালো লাগতো। আমি জানি না এখানে লুচি হয় কিনা। বাহ, ছোলার ডালটা ভালো খেতে কিন্তু। হ্যাঁ, আমি ওটাই খাচ্ছি। হ্যাঁ, আর নারকেল দিয়েছে তো, একদম টিপিক্যাল বাঙালি ছোলার ডালের যে ফ্লেভার হয় সেইটা। বেশ একটা বাড়ির খাবারের আন্তরিকতা আছে এই খাবারের স্বাদের মধ্যে। তেল মশলা কিন্তু একদম নেই, না, না, বললেই একদম চলে, নেই, একদম একদম নেই। খুব হালকা খাবার। সিম্পল রান্না, হ্যাঁ, মানে রোজের খেলে অসুবিধা হবে না এরকম খাবার। উচ্ছে আলু ভাজা খাবো এবারে, বেশ শুকনো শুকনো করে এটাকে ভাজা হয়েছে, নাইস। আচ্ছা, মিষ্টি কুমড়ো আছে, বাপিদা বললো আমাকে এখান থেকে। উচ্ছে আলু ভাজার সাথে ওই কুমড়ো, মিষ্টি কুমড়ো দেওয়ার জন্য মানে উচ্ছের যে তেঁতো ভাবটা ওটা কেটে গেছে, কম কম। আর কালো জিরে দিয়ে ভাজা হয়েছে, সেটা একটা আলাদা স্বাদ দিয়েছে। হুম হুম, একদম একদম। শ্রাবণ মাস স্পেশাল এই নিরামিষ সবজিটা আছে, এর মধ্যে আলু আছে আর পনির আছে, আর ব্যাপারটা বেশ সুন্দর করে রান্না হয়েছে, বোঝাই যাচ্ছে। পনিরের মধ্যে চানা আছে, হ্যাঁ কাবুলি চানা আছে। কাবুলি চানা আলু দিয়ে, এটা শ্রাবণ মাসের জন্য স্পেশাল। এটা হালকা মিষ্টি মিষ্টি, এটা খেতে দারুণ। পনিরটাকে ভেজে দেওয়া হয়েছে, নাইস নাইস, হ্যাঁ নরম পনির, নাইস। যারা একদম নিরামিষ খেতে চায়, যে কোনো রকম পেঁয়াজ রসুন থাকবে না, হুম, তাদের জন্য বোধহয় এই পোলাও আর পনির। পনিরটার মধ্যে পেঁয়াজ রসুন আছে নাকি? একদম ওই পোলাও আর পনিরের কম্বিনেশনটা দারুণ হবে। দারুণ হবে। এইবারে আড় মাছ খাবো। আড় মাছের পিসের সাইজ যথেষ্ট বড়, কালো জিরে দিয়ে ধনেপাতা দিয়ে একটা হালকা পাতলা ঝোল রান্না হয়েছে মনে হচ্ছে। এই আড় মাছটা টেস্ট করা যাক। একটু আরের গ্রেভিটা দিও তো, হ্যাঁ, ঝোল টোল দাও। আর অল্প চিপস। এমনি এরকম ঝোল টোল চাইলে দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো স্বাদের মাছ, পাতলা ঝোল। তোমার পছন্দের কি মাছ? আমার তো যেটা সবসময় পাওয়া যায়, মানে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, কাতল মাছ ভালো পছন্দের। বুঝেছি, আটটা আমার ভালো লেগেছে। আচ্ছা, এরকম আলু চিপস টিপ চাইলে দিয়ে দেন। চিপসটা বোধহয় আলাদা হয়, হ্যাঁ চিপসটা বোধহয় আলাদা হয়, আলাদা দিতে হয়। আচ্ছা আচ্ছা, 10 টাকা দাম। আচ্ছা আচ্ছা, আমার আলু চিপসটা অলরেডি রবি খেয়ে নিয়েছে। তবে আড় মাছের স্বাদটা ভালো লেগেছে আমার। পাতলা ঝোল, মাছটা দেখেই বোঝা যাচ্ছিল একদম ফ্রেশ। পাতলা ঝোল। প্রত্যেকটা রান্নাই এখনো পর্যন্ত যে কটা খেয়েছি বাড়ির মতো স্বাদ মনে হয়েছে আমার, এক্সেপ্ট দ্যাট পনির। পনিরটার মধ্যে একটা অনুষ্ঠান বাড়ির টাচ আছে, বেশ সুন্দর, বেশ সুন্দর। সর্ষে পোস্ত দিয়ে কাজলি মাছের এই প্রিপারেশন, এটা রবি ট্রাই করবে। পাগলা বাবার ফেমাস পাঁঠার মাংস, এটা হাফ পোর্শন, যার মধ্যে 3 পিস আছে। থালিতে সাধারণত 4 পিস দেওয়া হয়, নাইস। পাগলা বাবা এসে এই পাঁঠার মাংস না খেলে চলবে না। পেঁয়াজ টমেটোর গ্রেভি বোঝাই যাচ্ছে। তোমাকে কিন্তু পাঁঠাও খেতে হবে, ঠিক আছে, চাপ করো না। অনেক কাজলি খাওয়া মাছ যেত। খেতে হবে, মানে দুটো মাছ আবার পাঠার মাংস। আরে খাও খাও। তোমার মানে ফুড ব্লগারের জীবনটা অনেক কঠিন। এই পাঁঠার মাংসের ঝোলটা দিয়ে খাই। গরম মশলা ফ্লেভার আছে, দারচিনি ফ্লেভারটা তার মধ্যে একটু ওভারওয়েলমিং, হালকা হালকা একটা মিষ্টি ব্যাপার আছে। পেঁয়াজ ভেজেছে তো, সেই পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছে, হালকা একটা মিষ্টি ব্যাপার আছে। তুমি যখন খাবে দেখো, খুব হালকা, বেশ খেতে।
গ্রেভিটাকে দেখে যদি স্পাইসি মনে করেন, এটা ওরকম স্পাইসি নয়। এক পিস মাংস এখান থেকে নিয়ে ট্রাই করব। বাহ, মাংস কিন্তু বেশ সুসিদ্ধ। বাসন্তী পোলাও দিয়ে এই পাঁঠার মাংসটাকে আমি খাবো। বাসন্তী পোলাওটা আমার দেখে যেটা সব থেকে ভালো লেগেছে যে এর মধ্যে কোনো রং নেই। কাজলি মাছটা কেমন? ভালো, সরিষা দিয়ে করা, হ্যাঁ, সর্ষে পোস্ত সর্ষে পোস্ত দেওয়া ভালো। এর মধ্যে কিন্তু বেশ একদম ঝাঁজ যে ব্যাপারটা আছে, আছে, একদম ঝাঁজ ব্যাপারটা সর্ষের আছে। ঝাঁজ। আমি এই পোলাওয়ের সাথে এই মাটনের গ্রেভি দিয়েও, পোলাওয়ের মধ্যে কাজু আছে, কিশমিশও আছে, নাইস, খাওয়া যাক। হালকা মিষ্টি স্বাদের পোলাও, যেরকম বাসন্তী পোলাও হওয়া উচিত। এই পাঁঠার মাংসের গ্রেভির ঝোল দিয়ে, মানে গ্রেভি দিয়ে মেখে খেতে দারুণ লাগছে। তুই পোলাওটা ট্রাই করো। পোলাওটা ভালো লাগছে তো? হ্যাঁ, পোলাওটা দারুণ দারুণ দারুণ। পোলাওটার মধ্যে না, বলছি না, আমরা বাড়িতে রান্না করলে যেরকম করব একদম মানে সেরকম। এটার মধ্যে তেল ভাবও কিন্তু নেই। না না না, অতিরিক্ত ঘিয়ের ভাব নেই, রং তো নেই, আগেই বললাম। হালকা ঘিয়ের সুগন্ধ, গোবিন্দভোগ চালের সুবাস, সেই সব কিছু, অল্প মিষ্টি স্বাদ, দারুণ সুন্দর। এই দাদা যেটা বললো হুম। যে মাটনটার মধ্যে একটা মিষ্টি একটা ভাব আছে, হালকা মিষ্টি লেগেছে হ্যাঁ, আমার। কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে রান্না করা হয়েছে আর কি, অনেকক্ষণ ধরে পেঁয়াজের নেড়ে নেড়ে এতে নেড়ে নেড়ে করেছে তো? রান্না করা হয়েছে, কষানোটা হয়েছে আর কি অনেকক্ষণ ধরে, সেই কারণেই এইরকম টেস্ট এসেছে, বেশ ভালো। আমার পাগলা বাবায় আজকে খাবার এক্সপিরিয়েন্স বেশ ভালো। মাছের অনেকগুলো আইটেম কিন্তু এখানে আছে, মানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। নাইস, বেশ লেগেছে আমার। আপনার নামটা যদি একটু বলেন আমার প্লিজ। পিঙ্কি রায় চৌধুরী। আচ্ছা আচ্ছা। আর এই হোটেলটার বয়স আপনাদের বলছিল প্রায় 30 বছর। হ্যাঁ, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনারা দুজনেই চালাচ্ছেন আর কি এটাই? ওনারা দুই ভাই চালাতেন, যেহেতু হ্যাঁ, আমার হাজবেন্ড নেই, হ্যাঁ, শুনেছি। recently, যার জন্য এখন বর্তমান আমি ওনার সাথে যতটা পারছি হেল্প করছি। আচ্ছা আচ্ছা, মানে আপনিও রেগুলারলি আসেন আর কি? রেগুলারলি আসি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ Thank you. ভিডিও অ্যালো করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। যে ওই কাজলি মাছ নাকি খেলাম, হ্যাঁ, কাজলি মাছ, হ্যাঁ, বাঁশপাতা মাছ। বাঁশপাতা মাছ, হ্যাঁ হ্যাঁ ওটা বেশ ভালোই লাগলো। হ্যাঁ, ভালো মাছ। খাবারটা ভালো। ভালো খাবার, ভালো খাবার। ঝাঁঝাঙ্গির তরকারুটি এবং এই পাগলা খাবার, বাঙালি খাবার সকালবেলা দুটোই তরকারি হালকা। খেয়েছি। হ্যাঁ, দুটোই হালকা খাবার। এখন আজকের এই পর্ব শেষ হচ্ছে, আমি চলেছি রাজা ভাত খাওয়ার উদ্দেশ্যে। ওখানে আপনারা আর একটা পর্ব দেখবেন, আর একটা ভিডিও ওখানে শ্যুট করব। ক্যামেরাটা ঘাড়াক ঘাড়াক করে নাচলো। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট পর্বে। রাজা ভাত খাওয়ায় কয়েকটা শ্যুট করব, সেরকমটাই প্ল্যান। রাজা ভাত খাওয়ার নিমটি এখন চলেছে সেই উদ্দেশ্যে। ভালো থাকবেন, টাটা।